প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে উদ্ভিদের নিম্নমুখী পরিবহন। আমরা এর আগের ক্লাসে উদ্ভিদের যে ঊর্ধ্বমুখী পরিবহন সেটা সম্পর্কে পড়েছি, যে কিভাবে জল এবং জলে দ্রবীভূত যে খনিজ লবণ সেটা কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জাইলেম বাহিকায় এসে সেটা উদ্ভিদের ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতার মেসোফিল কলায় পৌঁছায়। এবার মেসোফিল কলায় সেটা পৌঁছে কী করবে? সেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন হবে, পাশাপাশি অক্সিজেন তৈরি হবে। আমরা আজকের ক্লাসে সেই খাবারটা কিভাবে উদ্ভিদ দেহে পুরো শরীরে ছড়িয়ে পড়বে এবং যে অক্সিজেন গ্যাসটা তৈরি হলো সেটা উদ্ভিদের মধ্য থেকে কিভাবে পরিবেশে আসবে সেটা সম্পর্কে আমরা এই দুটো টপিকস নিয়ে আজকে আমরা পড়ব। তো নিম্নমুখী পরিবহনে উদ্ভিদের যে কলা প্রধান ভূমিকা পালন করে সেটা হচ্ছে ফ্লোয়েম কলা। উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষের মাধ্যমে উৎপন্ন যে শর্করা জাতীয় খাদ্য, সেই শর্করা জাতীয় খাদ্যটা কি উদ্ভিদের পুরো শরীরে ছড়িয়ে যেতে হবে, পাতা থেকে মূলের দিকে আসতে হবে। তাছাড়াও পাতাটা তো টপে থাকে, একদম সব উপরের দিকে থাকে, তাই সেই কারণেই জাইলেমের মধ্য দিয়ে মূলে যে জলটা আর কি গ্রহণ হলো, মূল দ্বারা যে জলটা শোষিত হলো সেটা জাইলেমের মধ্য দিয়ে পাতায় গেল ঊর্ধ্বমুখী পরিবহন। এবার পাতায় যে খাবারটা তৈরি হলো সেটা তো উদ্ভিদের মূলে পৌঁছাতে হবে, কাণ্ডে পৌঁছাতে হবে, তার জন্য কি নিম্নমুখী পরিবহনের দরকার। এবার এছাড়াও ঊর্ধ্বমুখী পরিবহনও লক্ষ্য করা যায় খাবারের, যেমন ধরে নাও যে উদ্ভিদের মুকুল বা উদ্ভিদের ফল এগুলোতে যদি খাবারটা যেতে হয় তাহলে কিসের দ্বারা যেতে হবে? ঊর্ধ্বমুখী পরিবহনের দ্বারাই। এগুলো সব উপরে থাকবে আরও। এবার আমরা যদি লক্ষ্য করি যে এখানে বলেছে নালিকা বান্ডিলের ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য উপাদানের শর্করা, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ ইত্যাদি নিম্নমুখী পরিবহন সম্ভব হয়। তাহলে নালিকা বান্ডিলের ফ্লোয়েম কলার মাধ্যমে, নালিকা বান্ডিলটা কি না উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে যে সংবহন তন্ত্র গড়ে উঠছে তাকে নালিকা বান্ডিল বলা হচ্ছে, ঠিক আছে। এবার সেই নালিকা বান্ডিলের ফ্লোয়েম কলার মাধ্যমে কি খাদ্য উপাদানের নিম্ন পরিবহন সম্ভব হয়। তবে ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য ঊর্ধ্ব এবং নিম্ন উভয় দিকেই পরিবাহিত হতে পারে। কাণ্ড এবং মূলে এই খাদ্য উপাদান শ্বসন জাতীয় বিপাক্রিয়া, খাদ্য সঞ্চয় এবং স্বাভাবিক ও গৌণ বৃদ্ধিতে সহায়তা করে। আর অতিরিক্ত যে শ্বেতসার জাতীয় খাবারটা সেটা কি শ্বেতসার জাতীয় খাদ্যরূপে সঞ্চিত থাকছে। তাহলে এই যে ছোট্ট আমরা এই কয়েকটা লাইন পড়লাম, এখান থেকে আমরা যদি জিস্টটা জেনে নিই তাহলে আমরা জানলাম যে উদ্ভিদের যে নালিকা বান্ডিল, সেই নালিকা বান্ডিলের ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের যে খাদ্য উপাদান অর্থাৎ শর্করা, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, জৈব অম্ল এগুলো কি নিম্নমুখী পরিবহন সম্ভব। কার মাধ্যমে? হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে। সেই যে খাবারটা উদ্ভিদের কাণ্ড এবং মূলে পৌঁছলো, এটা কি কাজ করবে? শ্বসন জাতীয় যে বিভিন্ন বিপাক্রিয়া, আমরা এর পরের টপিকসে শ্বসন সম্পর্কে পড়ব, দেখতে পাবে, এবং সেই খাদ্যটা সঞ্চয় করে রাখবে, উদ্ভিদের স্বাভাবিক যে বৃদ্ধিতে সহায়তা করবে, এবং অতিরিক্ত যে খাবারটা সেটা কি শ্বেতসার জাতীয় খাদ্যরূপে শ্বেতসার জাতীয় খাদ্যরূপে আর কি সঞ্চিত রাখবে। তো এবার আমরা যেটা পড়ব যে ফ্লোয়েমের মাধ্যমে যে খাবারটা পুরো উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়লো সেটা কিভাবে হয়। উদ্ভিদের পাতায় উৎপন্ন তরল খাদ্যবস্তু নালিকা বান্ডিল মধ্যস্থ ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নাভিমুখে পরিবাহিত হলো। ফ্লোয়েম কী উপাদান নিয়ে গঠিত? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু আমরা জানি। তো ফ্লোয়েমের অন্তর্গত সিবনলগুলি খাড়াভাবে অবস্থান করে একটি অবিচ্ছিন্ন অঙ্গ গঠন করে, ঠিক আছে। সিবনলের দুটি কোষের অন্তর্বর্তী অনুপ্রস্থ প্রাচীর চালনির ন্যায় ছিদ্রবহুল হওয়ায় এই ছিদ্রের মধ্য দিয়ে সহজেই খাদ্যবস্তু বাহিত হতে পারে। মনে রাখবে যে সিবনলের যে চালনী ছিদ্র থাকবে সেই চালনী ছিদ্রের মধ্য দিয়ে খাদ্যবস্তু সহজেই পরিবাহিত হবে। সিবনল থেকে খাদ্যবস্তু পার্শ্বীয় কূপের মাধ্যমে সঙ্গীকোষে এবং সঙ্গীকোষ থেকে পার্শ্বীয় কূপের মাধ্যমে ফ্লোয়েম প্যারেনকাইমায় পৌঁছায়। সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের
বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। তাহলে কিভাবে পরিবাহিত হয় আমরা জানলাম। প্রথমে সিবনল, সেটা থেকে সিবনল থেকে কিভাবে সঙ্গীকোষে গেল, সঙ্গীকোষ থেকে ফ্লোয়েম প্যারেনকাইমায় দিয়ে পুরো ব্যাপন প্রক্রিয়ায় পুরো দেহে ছড়িয়ে গেল। তো ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য উপাদানের যে পরিবহন সেটা 4 প্রকারের হতে পারে। নিম্নাভিমুখী, মূল এবং কাণ্ডের দিকে; ঊর্ধ্বমুখী, উদ্ভিদের পাতা এবং ফল ফুলের দিকে যেতে পারে; অরীয় বা পার্শ্বীয় পরিবহন হতে পারে; এবং দ্বিমুখী পরিবহন। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দ্বিমুখী পরিবহন কিন্তু দেখতে পাবো। ঠিক আছে? তো উদ্ভিদের এই যে খাদ্য পরিবহন সম্পর্কে আমরা যদি দেখে থাকি, এর আগে আমরা দেখেছিলাম যে উদ্ভিদের যে ঊর্ধ্বমুখী পরিবহন সম্পর্কে ডিকসন এবং জলি মতবাদ দিয়েছিলেন, স্টিফেন হেলস মতবাদ দিয়েছিলেন। ঠিক তেমনি খাদ্য উপাদানের যে পরিবহন, সেই পরিবহন সম্পর্কেও ডি ভ্রিস বলে একজন বিজ্ঞানী, তিনি একটা মতবাদ দিয়েছেন। সে মতবাদটা হচ্ছে সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদ। সে মতবাদটা কি সেটা যদি আমরা দেখি, যে ফ্লোয়েম কলার সিবনলের সাইটোপ্লাজমীয় তন্তু বা প্লাজমোডেজমাটা চালনী ছাদার মধ্য দিয়ে কোষান্তর সংযোগ সাধন স্থাপন করে। তার মানে যে চালনী থাকে, আমরা একটু আগেই জানলাম যে সিবনলগুলি পরস্পর খাড়াভাবে অবস্থান করবে এবং সিবনলের দুটি কোষের অন্তর্বর্তী অনুপ্রস্থ প্রাচীর চালনীর ন্যায় ছিদ্রবহুল হওয়ায়, তাহলে এই চালনীর ন্যায় ছিদ্রবহুল, এদের মধ্যে দিয়ে কোষান্তর সংযোগ সাধন হবে। প্রতিটি সিবনলের সাইটোপ্লাজম সর্বক্ষণ আবর্তিত হয়। সেই কারণে এই যে পরিবহন সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদ, এই আবর্তনে কি হয়, যে কোনো খাদ্য পড়লে নিচ থেকে উপরের দিকে ওঠে বা উপর থেকে নিচের দিকে সিবনলের দৈর্ঘ্য বরাবর যাতায়াত করে। সিবনলের প্লাজমোডেজমাটা দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকায় খাদ্যবস্তু নিচের সিবনল থেকে উপরের সিবনলে এবং উপরের সিবনল থেকে নিচের সিবনলে পরিবাহিত হয়। ঠিক আছে? তাহলে সিবনলগুলি প্লাজমোডেজমাটা দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কি হয়, খাদ্যবস্তু যেহেতু আবর্তন হচ্ছে এবং নিচ থেকে উপরে, উপর থেকে নিচে যাতায়াত করছে, তার ফলে নিচের যে সিবনল, সেই নিচের সিবনল থেকে খাদ্যটা উপরের দিকে যাচ্ছে এবং উপরের যে সিবনল সেটা থেকে খাদ্যটা কোথায় আসছে, নিচের দিকে আসছে। এইভাবে একই সময়ে ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যবস্তুর ঊর্ধ্ব এবং নিম্নমুখী পরিবহন ঘটে। এটা কার মতবাদ? ডি ভ্রিসের সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদ। ঠিক আছে? তাহলে আমরা উদ্ভিদের ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যের যে পরিবহন ঘটছে সেটা দুটো টপিক্সে বা দুটো বিষয়ে পড়লাম। এখানে প্রথমে যেটা আলোচনা করা আছে সেটা সাধারণ একটা বিষয়, এবং ডি ভ্রিসের যে সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদ সেটা নিচে আলোচনা করা হলো। যেটা দেওয়া হবে পরীক্ষাতে সেটাই লিখবে তোমরা। পয়েন্ট আকারে লিখলে খুব ভালো হয়, সেটা কিন্তু তোমরা চেষ্টা করবে যে পয়েন্ট আকারে লেখার। ঠিক আছে? সাধারণ যেটা আমরা পড়লাম সেটা পয়েন্ট আকারে লিখবে, কিন্তু ডি ভ্রিসের যে সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদ সেটা তোমরা এমনি যেভাবে লেখা আছে সেভাবে লেখার চেষ্টা করবে। এবার গ্যাসের পরিবহন, আমরা বললাম যে সালোক সংশ্লেষের সময় O2 গ্যাস কিন্তু তৈরি হলো এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু উদ্ভিদের প্রয়োজন, তাই তো? তাহলে এই গ্যাসের যে আদান প্রদান ঘটছে প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমেই এই গ্যাসীয় উপাদানগুলির আদান প্রদান ঘটছে। ঠিক আছে? তো অধিকাংশ উদ্ভিদ দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকায় দিবালোকে এই গ্যাসীয় শোষণ সম্পন্ন করে। শোষিত এই গ্যাসগুলি উদ্ভিদের আন্তঃকোষরন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের সজীব কোষে পৌঁছয়। কি হয় ঘটনাটা? বলছে পরিবেশে CO2 এর ঘনত্ব উদ্ভিদের কলার তুলনায় বেশি পরিবেশে, তাই ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, গ্যাস পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করলো। যেহেতু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে, মেসোফিল কলা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় CO2কে শর্করায় রূপান্তরিত করে এবং উপজাত পদার্থ হিসাবে O2 উৎপন্ন করে। বোঝা গেল? সালোক সংশ্লেষে ওই CO2 ব্যবহৃত হলো এবং উপজাত বস্তুরূপে O2 উৎপন্ন হলো। এই সময় মেসোফিল কলায় কি হলো, O2 এর ঘনত্ব বেড়ে গেল, তাই তখন কি হবে, যে পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে তা নির্গত হবে। এইভাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় পদার্থ বা অণুর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব,
দিকে সঞ্চালন ঘটে। তাহলে আজকের আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে নিম্নমুখী পরিবহন এবং ঊর্ধ্বমুখী নিম্নমুখী পরিবহন খাদ্যে এবং গ্যাসীয় আদান প্রদান। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমাদের এর সাথে সাথেই উদ্ভিদের যে পরিবহন সেটা কিন্তু আমরা শেষ করলাম। পরের ক্লাসে আমরা রেসপিরেশন বা শ্বসন সম্পর্কে পড়ব।